জুলাই আন্দোলনের সুফল নেই প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে, কমেনি আমলাতান্ত্রিক জটিলতা, বেড়েছে হয়রানি, বন্ধ হচ্ছে কারখানা। মহেশখালীর এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ, আংশিকভাবে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে আজ। মধ্যপ্রাচ্য যুদ্ধে আঙুল ফুলে কলা গাছ, বিশ্বের 8 তেল কোম্পানি 3 মাসে মুনাফা ছাড়িয়েছে $93 বিলিয়ন, পরিবেশ ক্ষতির অভিযোগ। জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ স্বপ্নের বীজ বুনেছিল দেশের মানুষ। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্যে ফিরবে গতি, কমবে আমলাতান্ত্রিক জটিলতা, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পা রাখতে পারেনি, বরং আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, জ্বালানি ও তারল্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় সংকটে পড়েছে শিল্পটি। ফলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক। জুলাই আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশবাসী। সে আশায় গুড়ে বালি দিয়ে বৈপরীত্যের পথে হাঁটতে থাকে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। রপ্তানিকারকদের অভিযোগ, গত 2 বছরে এই খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কোনো ক্ষেত্রে বেড়েছে হয়রানি। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের বন্ড, কাস্টম থেকে শুরু করে পদে পদে বাধা হয়ে দাঁড়াইছে। আমরা যখন শ্রমিকদের বেতন দিতাম $12,000, তখন আমরা ওই সিএমটা পেয়েছি আমরা $25, $24। এখন আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি $25,000, আমাদের সিএম চলে আসছে $18, $19। শুধু কি তাই, জ্বালানি ও তারল্য সংকটের বেহাল দশায় এই খাতের শিল্প উদ্যোক্তারা। গত অর্থবছর 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। নতুন অর্থবছরের প্রথম মাসের চিত্রটাও রয়ে গেছে এক। বন্ধ হয়েছে শত শত কারখানা, বেকার হাজার হাজার শ্রমিক। জ্বালানি এবং বিদ্যুৎ এই খাতটা খুবই চরমভাবে হয়ে গেছে, ব্যাহত হয়েছে, যার জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি সাফার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি বেড়েছে, সরকারি কাজে বা বিভিন্ন জায়গা জমির মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, এগুলোতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে। তারা বলছেন, দেশ এখনো রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরেনি, ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকাংশে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনৈতিক আনস্টেবলের কারণে বায়াররা এখনো বাংলাদেশকে স্টেবল মনে করছে না। ব্যবসা বান্ধব এবং পরিবেশ বান্ধব তৈরি করার জন্য সবাইকে একত্র হয়ে কাজ করলে, তাহলে এই আন্দোলনগুলি বন্ধ হয়ে গেলে বাংলাদেশটা একটা স্টেবল পজিশনে চলে যাবে। দ্রুত সংকট সমাধান না করলে বৈশ্বিক বাজারে দেশ আরও পিছিয়ে পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নানা সংকটের মুখেও তৈরি পোশাক শিল্পের বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2025 প্রতিবেদন অনুযায়ী 2025 সালে তৈরি পোশাকে বৈশ্বিক বাজার ছিল $574 বিলিয়ন, যেখানে চীন $157 বিলিয়ন রপ্তানি করে প্রথম অবস্থান ধরে রাখে। যদিও দেশের রপ্তানি প্রবৃদ্ধি কমে প্রায় 5%, তবে বিশ্ববাজারে চীন একাই 27% বেশি বাজার দখলে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের দখলে মাত্র 7.5% বাজার। 2025 সালে বাংলাদেশ বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানি করে $38 বিলিয়ন বেশি তৈরি পোশাক। বাংলাদেশের পরেই রয়েছে ভিয়েতনাম, $37 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার তৈরি পোশাকের মোট বিশ্ববাজারের 6.5%। এরপরই রয়েছে ভারত ও পাকিস্তান। ভারত $17 বিলিয়ন আর পাকিস্তান $9.91 বিলিয়ন রপ্তানি করে চতুর্থ ও পঞ্চম অবস্থান ধরে রাখে তৈরি পোশাকের বিশ্ববাজারে। চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 4.47%, যা লক্ষ্যমাত্রার চেয়ে অর্ধেক। এ খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.5%, সেখানে বাস্তবায়ন হয়েছে তার প্রায় অর্ধেক। বেসরকারি খাতে ঋণের খরা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছর শেষে দেশের জিডিপি বিনিয়োগ অনুপাত ছিল 30.95%। 2025-26 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 27.93%। সবচেয়ে বেশি সংকোচন ঘটেছে বেসরকারি খাতের বিনিয়োগে। 2022-23 অর্থ বছরে জিডিপি বেসরকারি বিনিয়োগ অনুপাত ছিল 24.18%, যা গত অর্থ বছর শেষে কমে
21.53% নেমে এসেছে। একই সময়ে জিডিপি সরকারি বিনিয়োগের অনুপাতও কমে দাঁড়িয়েছে 6.40%। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ হওয়ায় আজ থেকে আংশিকভাবে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি এবং আবাসিক খাতে চলমান গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, টার্মিনালটি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানায় কর্তৃপক্ষ। মহেশখালীর এই ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও বিদ্যুৎ খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। দেশের বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি নিশ্চিত করা। এই চ্যালেঞ্জিং অবস্থায় সৃষ্টি হয়েছে গত 17 বছরের সরকারের অব্যবস্থাপনার জন্য, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট জেলা প্রশাসন শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী জানান, জ্বালানি চাহিদা মেটাতে, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে, বিনিয়োগ আনতে কিছু সময় দিতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলেও মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের যে সমস্ত জায়গায় কর্মসংস্থান সমস্যা প্রকট, তার মধ্যে একটি হচ্ছে আমার নিজের জায়গা সিলেট। সিলেটে 2টি বিসিক আছে, একটি 27 নম্বর ওয়ার্ডের গোটাটি করে, আরেকটি হচ্ছে খাদিমপাড়ায়। 2 বিসিকের সম্মিলিত আয়তন হচ্ছে 30 একর। আল্লাহর মেহেরবানিতে এই বছরে আমরা কাজ শুরু করব নতুন বিসিকের। নতুন বিসিকটির আয়তন হবে 187 একর। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। বেনাপোল কর্তৃপক্ষ জানায়, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে পেট্রাপোল বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি রপ্তানি হচ্ছে না। বন্ধ আছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। আগামীকাল পুনরায় আমদানি রপ্তানি চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 250 থেকে 300 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ভারতে রপ্তানি হয় 50 থেকে 120 ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় 40 কোটি টাকা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ছিল লাল চালের ভাত খাওয়া, কিন্তু বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে নিজেই শুরু করেন ঢেকিতে চাল ভাঙার কাজ। সেই উদ্যোগই বদলে দিয়েছে মানিকগঞ্জের উদ্যোক্তা আক্তার হোসেনের জীবন। পরিবারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও পাঠাচ্ছেন ঢেকি ছাটা লাল চাল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন 5 বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শ ছিল নিয়মিত লাল চালের ভাত খাওয়ার। বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে যশোর থেকে 2টি মোটর চালিত ঢেকি এনে নিজের ঘরেই শুরু করেন লাল চাল তৈরির কাজ। প্রথমে পরিবারের জন্য হলেও ধীরে ধীরে প্রতিবেশীরাও নিতে শুরু করেন চাল। চাহিদা বাড়ায় আরো 2টি ঢেকি কিনে বাণিজ্যিকভাবে চাল উৎপাদন শুরু করেন তিনি। খরচ বাদ দিয়ে মাসে প্রায় 30,000 টাকা লাভ থাকে তার। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমি ওই জেলায় চাল পাঠাই নাই। আমি প্রায় সব জেলায় পাঠাইছি এবং বাংলাদেশের বাইরে থেকে ফোনের মাধ্যমে অর্ডার আসে, আমি তাদের ওই জেলা অনুযায়ী ওই ডিস্ট্রিক্টে পাঠাই দেই। কুরিয়ার সার্ভিসে এসে তারা রিসিভ করে নিয়ে যায়। প্রতিদিন প্রায় 250 কেজি করে ঢেকিতে ছাটা আমন ও আউশের লাল চাল বিক্রি করছেন তিনি। প্রতি কেজি চালের দাম 100 টাকা। এখানকার চাল সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় ও দেশের বাইরে। এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অনেকের। স্বাস্থ্যকর লাল চাল পেয়ে খুশি স্থানীয়রা। আমরা খাইয়া খুব মজা পাইতেছি এবং খুব পুষ্টি, সবজি টবজিও কোন রকম হলে খাওয়া চলে। আপনার বাজারে সেরা সবজি লাগে না। এগুলো খেলে অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, এগুলো থেকে মুক্ত পাওয়া যায়। স্বাস্থ্য আর পুষ্টির কথা ভেবে অনেকেই বেছে নিচ্ছেন লাল চাল। মানসম্মত এই চাল সহজলভ্য হওয়ায় সন্তুষ্ট স্থানীয়রা। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের 455 হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে অধিকাংশই সবজি ক্ষেত। বিশেষ করে সবজির চারা উৎপাদনের অন্যতম বড় হাট যশোর সদরের আব্দুলপুরে বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা পড়েছেন দুর্বিপাকে। তারা বলছেন, সবজির বীজতলা ও ক্ষেত নষ্ট হওয়ায় এবছর আগাম শীতকালীন সবজি উৎপাদন পিছিয়ে পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ৮ থেকে ১০ লাখ টাকার সবজির চারা যোগান দেন যশোরের আব্দুলপুরের চাষিরা। মাস শেষে যার বেচাকেনা ছাড়াই ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু সম্প্রতি টানা মুষলধারে বৃষ্টিতে পাল্টে গেছে এই আব্দুলপুরের চারার হাট। বীজতলার বেড থেকে পানি নামলেও রোদের উত্তাপে পচে ঢলে পড়েছে সারিবদ্ধ চারা। কীটনাশক বা পচনরোধক ছিটিয়েও মিলছে না সুফল। পানি ওঠার কারণে সব পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা চারাও পরে আর উঠিনি। এই সময় আমাদের বেচা কেনার মূল টাইম ছিল, সেই টাইমেই বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের ঘটে গেছে। চাষিরা জানান, এখানে ৭০ থেকে ৭৫ জন মূল কৃষকের চারা উৎপাদনের সাথে ১০০ থেকে ২০০ শ্রমজীবী পরিবার জড়িত। প্রতি বছরই বৃষ্টির কারণে বীজতলা ডুবে যায়। এবারও পানিতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। বৃষ্টি হলে প্রথমে চারাগুলো ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ধীরে ধীরে বেরোয়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এনজিও কিংবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে চারা উৎপাদন করেছিলেন চাষিরা। এখন ফলন নষ্ট হওয়ায় ঋণের কিস্তি শোধ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক কৃষক দামি জাতের বীজ রোপণ করলেও জলাবদ্ধতায় গজায়নি একটি চারাও, জানান তারা। ২ দিন আগে বীজ ফেলেছি, 2 দিন পরে বুড়ে গেলে ওই বীজটা বেরোয়নি। আর আমি 2 লক্ষ টাকা এনজিও থেকে লোন তুলে 100 বেডে চারা দিই, কিন্তু এখন হলো হাফ চারা আমার নষ্ট হয়ে গেছে। এখন এই এনজিও থেকে যে লোন তুলে নিয়ে আইছি, এই এনজিওওয়ালারা তো শুনবে না। ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করে নিজস্ব অর্থায়নে সাময়িক পানি অপসারণের ব্যবস্থা করেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশ্বাস দেন দ্রুতই স্থায়ী সমাধানের। আমি প্রশাসনকে ফোন দিয়ে জানাই এবং তাৎক্ষণিকভাবে শ্রমিক নিয়ে সেখান থেকে পানি বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করি। প্রশাসন আমাকে বলেছেন যে অতি দ্রুত এটা করে দিবেন। তো আশা করছি এটা সম্পন্ন হলে আর এই বীজতলা এবং বীজতলার চাষিদের আর কোনো প্রবলেম হবে না। শিগগিরই কালভার্ট ও ড্রেন নির্মাণ না করা হলে আব্দুলপুরের এই ঐতিহ্যবাহী চারা শিল্প ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। এবার মুদ্রা বাজারের খবর। সরকারি ছুটি হওয়ায় আজ বন্ধ ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের এক্সচেঞ্জ হাউসে মার্কিন ডলার বিক্রি হচ্ছে 124 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে ডলার কিনছে 123 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি দর 166 টাকা, আর ব্যাংকের এক্সচেঞ্জ হাউসে গ্রাহকের কাছে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো বিক্রি 147 টাকা আর ক্রয় দর 143 টাকা। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংকের ক্রয় দর 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 88 টাকা আর ক্রয় 83 টাকা দরে। এছাড়া সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 40 পয়সা আর গ্রাহকের কাছ থেকে ক্রয় দর 32 টাকা 50 পয়সা। ব্যাংকের বিনিময় হার অনুযায়ী আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 70 পয়সা আর গ্রাহকের কাছ থেকে ক্রয় দর 32 টাকা 50 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 99 টাকা ও ক্রয় মূল্য 95 টাকা এবং ব্যাংক দর অনুযায়ী ভারতীয় রুপি গ্রাহক কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকের এক্সচেঞ্জ হাউসে বিক্রি করলে গ্রাহক প্রতি রুপি পাবেন 1 টাকা 25 পয়সা দরে। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে বাড়তি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,165 দরে। বেড়েছে রূপার দর। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $61.48 দরে। বাড়তি ইস্পাতের দামও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $2,990 দরে। বেড়েছে ক্রুড অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $76 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $130.85 দরে। আন্তর্জাতিক বাজারে বাড়তি চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $13.96 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $693.44 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $439.72 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,714 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $15.16 দরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বের 8টি বৃহৎ জ্বালানি তেল কোম্পানি মাত্র 3 মাসে 93 বিলিয়ন বা $9,300 কোটি বেশি মুনাফা করেছে। এক বছর আগের একই সময়ে এসব কোম্পানির সম্মিলিত মুনাফা ছিল $50 বিলিয়নেরও কম।
অর্থাৎ এক বছরে সৌদি আরামকো, বিপি, শেল, ইকুইনর, টোটাল এনার্জিস, অ্যানি, শেভরন ও এক্সন মোবিল এই 8 কোম্পানির মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরামকো। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বলা হয়েছে, সৌদি আরামকো ও বিপির মতো তেল গ্যাস জায়ান্টের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে তারা মানুষের দুর্ভোগ থেকে মুনাফা করছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $126-এরও বেশি উঠেছিল। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।